সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লেখা উঠেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আজকে এই টপিকটা নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আর এটা ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকে এটা নিয়ে ভয় পায়, আসলে এটা মোটেও ভয় পাওয়ার কিছু না। হ্যাঁ, এটা অনেকে অনেক নিয়ম, অনেক রুলস, অনেক কিছু শেখায়, এই জন্য ভয় হতে পারে। তবে আমি কোনো রুলসের মধ্যে যাব না, আমি কিছু টিপস দিব। আশা করি এই কিছু টিপস যদি মনে রাখতে পারেন তাহলে এই বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা কথা না বাড়াই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওকে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। হ্যাঁ, আমরা আজকে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই তিনটা বিষয়ে আলোচনা করব। এই এই আমরা এর মধ্যে আন্ত পরিবর্তনটা দেখাবো, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড ইত্যাদি। আর আমরা জানি যে সেন্টেন্স প্রথমত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং মানে হলো একটা মানুষ সারা দিনে যত কথা বলে, শুধু একটা মানুষ না, পৃথিবীর সব মানুষই যত কথাই বলুক তাদের প্রত্যেকটা কথাই পাঁচটা অর্থে বিভক্ত হয়ে যায়। কখনো অ্যাসার্টিভ, কখনো ইন্টারোগেটিভ, কখনো অপটেটিভ, কখনো ইম্পারেটিভ, কখনো এক্সক্লামেটরি। এই একটা পার্ট। আর একটা পার্ট হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, মানে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন ধরনের। এই তিন ধরনের সেন্টেন্সকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। একটা সরল বাক্য, একটা সরল বাক্য, একটা জটিল বাক্য, একটা যৌগিক বাক্য। তো আমরা দেখি কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড। আমরা প্রথমে তিনটা সেন্টেন্সে কিছু বেসিক স্ট্রাকচার বা বেসিক কিছু ক্যারেক্টার সম্পর্কে জানবো। এরপরে আমরা এই সিন্টেন্সের ভিতরে যে পরিবর্তনগুলো আছে সেগুলো আমরা দেখব। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, যেটা আমি বলেছি একটু আগে: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সটা কি? যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় ফাইনাইট ভার্ব থাকে, তাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। সহজ কথায় বলতে গেলে যে সমস্ত সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকবে, কি ভার্ব? ফাইনাইট ভার্ব, সেটাই হবে সিম্পল সেন্টেন্স। আমরা এখানে অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, এখানে আই হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো ফাইনাইট ভার্ব, কিন্তু এই যে টু ডু, এটাকে বলে নন ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে এটার ডেফিনেশন সম্পূর্ণ আমরা দেখাইছি। তো এই পর্বটা দেখার জন্য আমি আপনাদেরকে বলবো যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও আমার নিজস্ব ওয়েবসাইট www.studypointall.com, এখানে গেলেও আপনারা এটা পেয়ে যাবেন। আমি ভিডিওতে মাঝে বা শেষে আমার এই ওয়েবসাইটে দেখাই দিব ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের কথায় ফিরে আসি। তো এখানে আমি আবারও বলি, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, তো দ্বিতীয় ভার্বটাকে নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট মিনস হলো হয় ভার্বের সাথে আইএনজি করতে হবে, অথবা টু দিয়ে ভার্বটাকে অ্যাড করতে হবে। ওকে, আমরা এভাবে আরও কিছু দেখি। আই স দ্য ম্যান গোয়িং দেয়ার, এখানে আই হলো সাবজেক্ট, স হচ্ছে ফাইনাইট ভার্ব, বাকিটা হলো এক্সটেনশন। তারপরে হি রিডস মোর টু মেক এ গুড রেজাল্ট, তাহলে হি হলো এখানে সাবজেক্ট আর রিড হলো এখানে ভার্ব, মানে ফাইনাইট ভার্ব, বাকিগুলো কিন্তু এক্সটেনশন। এখানে এই যে টু মেক, এটা বলে নন ফাইনাইট ভার্ব। আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি এই সংক্রান্ত। আচ্ছা, তো এখানে আপাতত যেগুলো দেওয়া আছে এই তিনটা সেন্টেন্সের মধ্যে মোটামুটি আমরা সিম্পল সেন্টেন্সটাকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে অসুবিধা হয় নাই। তারপরে আমি আবার এটাকে সাম আপ করি। আমরা কি জানলাম? যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। এবং সিম্পল সেন্টেন্স বোঝার উপায়টা কি? যে সবসময় বুঝতে হবে যে যদি দ্বিতীয় কোনো ভাব থাকে বা একাধিক ভাব থাকে, তো দ্বিতীয় ভাবটাকে হয় আইএনজি করতে হবে, তবে তার টু থাকবে, এটাকে বলা হবে ইনফিনিটিভ। আইএনজি মানে জিরান পার্টিসিপল, এটা বিভিন্নভাবে আমরা হয়ে থাকে। আমরা জিরান পার্টিসিপল নন ফাইনাইট ভাবে একটা পর্ব দেওয়া আছে, আপনারা দেখতে পারেন এটা। তো আমরা কথা না বাড়াই, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে স্ক্রিনে ভেসে উঠেছে যে কমপ্লেক্স সেন্টেন্স।
আসলে কমপ্লেক্স সেন্টেন্সটা মানে হলো জটিল বাক্য। জটিল মানে কি আসলে, যে জটিল আসলে নাম জটিল হলো, আসলে জটিল না, এটা খুব সহজ। কিছু টিপস মনে রাখবেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে সংজ্ঞা কি বলা আছে, যে সংজ্ঞা যা আছে থাক, আমি আমার মতো করে বলি যে কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো দুটো সিম্পল সেন্টেন্স কিছু কনজাংশন দ্বারা যুক্ত হবে। সহজ কথা, দুটো সিম্পল সেন্টেন্স কনজাংশন দ্বারা যুক্ত হবে। কোনগুলো কনজাংশন? দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ, আনলেস, সো দ্যাট, সো ডট দ্যাট, হোয়েন, হু, হোয়ার, হুইচ ইত্যাদি এইগুলো দ্বারা যুক্ত হবে। আর এইগুলো দ্বারা যখন যুক্ত হবে, এখানে একটা কথা বলে রাখি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো পার্ট থাকে। এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আমরা ক্লোজের ক্লাসে এটা আরও ক্লিয়ার করব। তো আমরা এখানে এটা বুঝবো যে এই যে কনজাংশন যুক্ত যে অংশটা, তার সামনের অংশ সহ কনজাংশন যুক্ত অংশকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট পার্ট। আর কনজাংশন মানে সাবঅর্ডিনেট ছাড়া বাকি যেটা মানে এক্সট্রা যেটা থাকবে, স্বাধীনভাবে থাকবে, তাকে বলা হবে প্রিন্সিপাল পার্ট। আর উদাহরণ দেখি এখানে, যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো। এই ইফ ইউ কাম, ইফ হচ্ছে এখানে কিন্তু কনজাংশন। আমরা যদি কোনো বাক্যের মধ্যে এইগুলা থাকে তাহলে সেটা নিঃসন্দেহে সেটা কমপ্লেক্স হবে, সহজ বিষয়। আর এইটা যুক্ত মানে যে অংশটুকু, এইটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে আই শ্যাল গো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইফ ইউ কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট পার্ট, আই শ্যাল গো হচ্ছে প্রিন্সিপাল পার্ট। ওকে, আমি উদাহরণটা দিয়ে দিয়েছি এখানে ক্লিয়ারভাবে। এটার বিস্তারিত মানে পিডিএফ পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে পারেন, আপনারা পিডিএফ পাওয়ার পেয়ে যাবেন। আচ্ছা, আমরা কিছু উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করি যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে মানে গরিব তবুও সে সৎ। এখানে এই দেখেন দো হি ইজ পোর, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট অংশ। সাবঅর্ডিনেট মানে হলো এটা হচ্ছে মানে এই প্রিন্সিপাল ক্লজের উপর এটা ডিপেন্ডেন্ট, এই পার্টটা ডিপেন্ডেন্ট এর উপরে। বাট এই অংশটা কিন্তু কোনোভাবে এর উপর ডিপেন্ডেন্ট নয়। কারণ এই প্রিন্সিপাল মানে কি, এই প্রধান, একে ছাড়া কাজ করতে পারবে, বাট কিন্তু এ ছাড়া কোনোভাবেই কাজ করতে পারবে না। সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু সবসময় প্রিন্সিপালের উপর ডিপেন্ড, বাট প্রিন্সিপাল কিন্তু এর উপর ডিপেন্ড নয়। একইভাবে বিকজ হি সিক মানে সে অসুস্থর কারণে হি ডাজ নট গো টু স্কুল, যেতে পারে নাই। তো এই তো তাহলে আমরা বিকজ হি সিক এই পার্টটাকে বলা হবে সাবঅর্ডিনেট, আর এই অংশ বলা হবে প্রিন্সিপাল। একইভাবে ইফ ইউ ট্রাস্ট মি আই উইল বি হ্যাপি, তুমি যদি আমাকে বিশ্বাস করো আমি খুশি হব। এটা কোনো কন্ডিশনাল সেন্টেন্স, এটা আমরা অন্য একটা আলোচনা করবো। তো আমরা এখন দেখি ইফ যুক্ত যে অংশটা কমা পর্যন্ত, এটাকে বলা হবে সাবঅর্ডিনেট পার্ট, আর এই অংশটাকে বলা হবে প্রিন্সিপাল পার্ট, প্রধান বা প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ তিন প্রকার আছে, আমরা এটা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। আমরা এভাবে দেখছি আনলেস ইউ রিড মোর, এটাকে বলা হবে সাবঅর্ডিনেট, এটাকে বলা হবে প্রিন্সিপাল। একইভাবে এই হি রিডস মোর, এটা সে অধিক পড়ে, সো দ্যাট, এই সো দ্যাট থেকে বাকি অংশকে বলা হবে সাবঅর্ডিনেট। এটা যখন এই মানে এই কনজাংশনটা বাক্যের মাঝে বসবে, ওই সময় মনে রাখতে হবে এই কনজাংশনের সামনের অংশটাকে বলা হবে সাবঅর্ডিনেট পার্ট। সামনের অংশটা মানে এর সাথে যে অংশটা থাকবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। একইভাবে আমরা এখন দেখি কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে। আর কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, হোয়েন আই ওয়াজ 20 years old আই ওয়েন্ট টু ঢাকা। একইভাবে হোয়েন দ্বারা যুক্ত ওল্ড পর্যন্তকে বলা হবে সাবঅর্ডিনেট পার্ট, আর আই ওয়েন্ট টু ঢাকা এটাকে বলা হবে প্রিন্সিপাল পার্ট বা প্রিন্সিপাল ক্লজ। আই নো দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড, এখানে আই নো দ্য বয় আমি বাচ্চাকে চিনি, বাকি অংশটা তো আমি না বলি, একই সিস্টেম সবগুলো উদাহরণ দেওয়া আছে। এগুলো উদাহরণগুলো দেওয়া আছে, এগুলো আমরা একটু মোটামুটি দেখে নিই। ক্লোজে দেওয়া আছে, ক্লোজ বা খণ্ডবাক্য দু প্রকার হয়। আমি যেটা বারবারই বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, দুই নম্বর হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই এতক্ষণ আমরা এই ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে আমি বারবার যেটা বলে আসছি সেটা আমি এখানে আর ক্লিয়ার করে দিয়েছি, কোনগুলো ডিপেন্ডেন্ট ক্লজ বা কোনগুলো প্রিন্সিপাল ক্লজ, এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে স্বাধীন বা প্রধান মানে প্রিন্সিপাল মানে হলো স্বাধীন প্রধান খণ্ডবাক্য, এটা কিন্তু কারোর উপর নির্ভরশীল না। আর এই খণ্ডবাক্য অন্য খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয়, নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এই এতক্ষণ যেটা বললাম এটাই। এই যে কালো বোল্ড করা যে পার্টগুলো, এই প্রত্যেকটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, হি ইজ অনেস্ট, হি ডাজ নট গো টু স্কুল, আই উইল বি হ্যাপি, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, হি ক্যান নট গুড রেজাল্ট, হি ক্যান নট, এই পুরাটাকে বলা হবে, পুরাটাই এই কালো বোল্ড করা যে অংশগুলো, এটা পুরাটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এই যে উদাহরণ বোল্ড বা আন্ডারলাইন করা বাক্যগুলো আমরা দিয়ে দিয়েছি এটা।
আমি বারবারই বলছি, এটার পিডিএফ আপনাদের পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইটে ঢুকবেন www.studypointall.com, এখানে গেলে। তো আমরা এখন দেখব যে ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা, ওইটা একইভাবে এই যে আমরা এতক্ষণ কালো পার্ট যেগুলা, মানে কালো বোল্ড করা যে অংশগুলো, এটাকে বলা হবে প্রিন্সিপাল পার্ট বা প্রিন্সিপাল ক্লজ। আর এই যে লাল যেগুলো, মানে লাল কালার চিহ্নিত যেগুলা লাল দিয়ে, এগুলো বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু প্রিন্সিপালের উপর নির্ভরশীল, বাট প্রিন্সিপাল ক্লজ কিন্তু সাবঅর্ডিনেটের উপর নির্ভরশীল নয়। তো এই যে দো হি ইজ পোর, বিকজ হি ইজ সিক, ইফ ইউ ট্রাস্ট মি, আনলেস ইউ রিড মোর, হি রিডস মোর, সো দ্যাট, এই সবগুলোকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো আমরা এখন দেখব কম্পাউন্ড সেন্টেন্স। খুব সহজ, একাধিক ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লোজ বা কোঅর্ডিনেট কনজাংশন, এই মানে এই ক্লোজগুলা এক কথায় যে আমরা এখন যেটা বললাম, এই মানে প্রিন্সিপাল ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ এটাকে বলছি, এই দুটোটা মানে দুটো পার্ট যখন একসঙ্গে কখনো অ্যান্ড, কখনো বার, কখনো অর দ্বারা যুক্ত হবে, তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে এই দুটো মানে প্রিন্সিপাল ক্লোজ আমরা কী করি, কিছু কনজাংশন দ্বারা যুক্ত করি। কনজাংশন অ্যান্ড অর বার দ্বারা। অ্যান্ড অর বার মানে যদি কম্পাউন্ড করতে বলে মাথায় থাকতে হবে যে দুটো সেন্টেন্সের মাঝখানে আমাদের এই অ্যান্ড অর বার ইউজ করতে হবে। ওকে, এই একই জিনিস, এবং অ্যান্ড অর বারটা আমরা সাধারণত মাঝখানে ব্যবহার করি বেশি। ওকে, আমি দিয়েছি যে হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ সিক অ্যান্ড সো ডাজ নট গো টু মানে স্কুল, ইউ ট্রাস্ট মি অ্যান্ড আই উইল বি হ্যাপি, এই সবগুলোকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা একটু দেখে নিন, বাকিটা আমরা না বলি। তো ওকে, আমাদের আজকে ক্লাস আসলে এতটুকুই। আমরা সামনের ক্লাসে এই তিনটা সেন্টেন্সের মানে তিনটা সেন্টেন্সকে মানে টেন্স পরিবর্তন করে দেখাবো। অর্থাৎ মানে কীভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল ইত্যাদি, মানে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে, এটা আমি দেখাবো। তো আমি আমাদের এই ক্লাসগুলো আরও পিডিএফ আকারে পাওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করব, এই যে www.studypointall.com, এই ওয়েবসাইটে ঢুকবেন। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অর্থাৎ আপনার প্রয়োজনীয় সকল তথ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা আজ কথা না বাড়াই, সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।